জুন মাসের একটা সন্ধ্যা, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। একজন সরকারি প্রতিনিধি ঢাকা থেকে এসেছেন। তিনি ডক্টর জাহিদুর রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা। একটা আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে এসেছেন। ইমিগ্রেশন কাউন্টারে পাসপোর্ট জমা দিলেন, অফিসার পাসপোর্ট নিলেন, ভেতরে গেলেন, ফিরে এলেন, আঙুলের ছাপ নিলেন, চোখের স্ক্যান নিলেন। তারপর বললেন, দয়া করে সোফায় বসুন, একটু সময় লাগতে পারে। সেই একটু সময় হলো প্রায় 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টায় বাংলাদেশের হাই কমিশনার নিজে ফোন করলেন ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে। একাধিক কথোপকথন হলো। শেষে জানা গেল ডক্টর জাহেদের নাম ভারতের ইমিগ্রেশন ওয়াচ লিস্টে আছে। অনুমতি মিলল, কিন্তু ততক্ষণে ডক্টর জাহেদ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি ভারতে ঢুকবেন না। কলম্বো হয়ে ঢাকা ফিরে গেলেন। ঠিক সেই সপ্তাহে, মাত্র কয়েকদিন আগে, ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী পায়ে হেঁটে পেট্রোপোল বেনাপোল সীমান্ত পার করে বাংলাদেশে ঢুকেছিলেন। বলেছিলেন, একই আকাশ, একই বাতাস, আমরা সবাই ভাই বোন। একদিকে বন্ধুত্বের হাত, অন্যদিকে দরজা বন্ধ। ভারত বাংলাদেশ সম্পর্কে আসলে চলছেটা কি? নমস্কার, আমি দেবাশিস। এই দুটো ঘটনা আলাদা করে দেখলে মনে হবে একটা ভালো সংকেত আর একটা খারাপ, একটা অপরটির বিরোধ। কিন্তু একসাথে দেখলে বোঝা যায় এই সম্পর্কের ভেতরে কতগুলো স্তর জমে আছে, পেঁয়াজের মতন। একটা খুললে আর একটা বেরিয়ে আসে। ভেতরে যা আছে সেটা শুধু দুটো ঘটনা না, সেটা হলো দুটো দেশ যারা একে অপরকে ছাড়া বাঁচতে পারে না, কিন্তু একে অপরকে বিশ্বাসও করতে পারছে না। এই অবিশ্বাস কোথা থেকে এলো, কতটা গভীর, আর এর মাসুল কে দেবে, সেটা বুঝতে হলে একটু আমাদের পিছিয়ে যেতে হবে। 2024 সালের আগস্টে শেখ হাসিনার সরকারের পতন হলো। ছাত্র আন্দোলনের ঢেউয়ে ভেসে গেল 15 বছরের সরকার। শেখ হাসিনা পালিয়ে এলেন ভারতে। ভারতের জন্য এটা ছিল বড় একটি ধাক্কা। হাসিনার আমলকে বলা হতো গোল্ডেন এরা। নিরাপত্তা, সহযোগিতা, বাণিজ্য, কানেক্টিভিটি সব চলছিল ঠিকঠাক। ভারত বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে বাংলাদেশ থেকে হাসিনা দমন করেছিলেন। আলফার শীর্ষ নেতাদের ভারতের হাতে তুলে দিয়েছিলেন। সেই সরকার চলে গেল। এলো মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের অন্তর্বর্তী সরকার। আর তারপর থেকে শুরু হলো যা, সেটা কূটনৈতিক ইতিহাসের বিরল। ইউনূস চীন সফরে গেলেন। সেখানে বললেন ভারতের 7টা উত্তর পূর্বের রাজ্য ল্যান্ডলকড। বাংলাদেশই হলো এই অঞ্চলের সমুদ্রের একমাত্র রক্ষক। চীনকে আমন্ত্রণ জানালেন বাংলাদেশে বিনিয়োগ করতে, পণ্য উৎপাদন করতে। ভারত পাল্টা পদক্ষেপ নিল। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করলো। ল্যান্ড পোর্ট দিয়ে গার্মেন্ট আমদানিতে নিষেধাজ্ঞা দিল। ভিসা কঠিন করলো। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক কিন্তু এর মধ্যে উষ্ণ হতে শুরু করলো। 1971-এর পর যা ভাবাই যেত না। পাকিস্তানের সামরিক প্রধান ঢাকায় এলেন। ইউনূস তাকে একটা মানচিত্র উপহার দিলেন, যেখানে ভারতের আসাম সহ উত্তর পূর্বের রাজ্যগুলোকে বাংলাদেশের অংশ হিসেবে চিহ্নিত করা দেখাচ্ছিল। দিল্লিতে ভারতীয় হাই কমিশনের সামনে বিক্ষোভ হলো। হিন্দু সংখ্যালঘুদের ওপরে হামলার খবর এলো। ভারত বাংলাদেশের কমিশনারকে তলব করলো। 2026-এর ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন হলো। বিএনপি জিতল। তারিক রহমান প্রধানমন্ত্রী হলেন। পরিস্থিতি বদলাতে শুরু করলো। ভারত সম্পর্ক স্বাভাবিক করতে চাইল। ভারতের ফরেন মিনিস্টার জয়শঙ্কর দিল্লিতে বাংলাদেশের ফরেন অ্যাডভাইজার খলিলুর রহমানের সাথে বৈঠক করলেন। আর তারপর এলেন দীনেশ ত্রিবেদী। গুজরাটি বংশোদ্ভূত হলেও তিনি বাংলায় কথা বলতে পারেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন কাজ করেছেন। 3 দশক ধরে ভারত কেরিয়ার ডিপ্লোমাট পাঠাতো বাংলাদেশে। এবার সে নিয়ম ভেঙে পাঠানো হলো একজন রাজনীতিবিদকে। বার্তাটা কিন্তু পরিষ্কার, আমরা শুধু সরকারি প্রোটোকলে নই, মানুষের সাথে কথা বলতে চাই। আর পায়ে হেঁটে সীমান্ত পার করাটা সে বার্তারই কিন্তু প্রতীক ছিল। জাহেদকে আটকানো হলো কেন, আর এটা কি সত্যি ভুল ছিল? এখানে কিন্তু গল্পটা একটু জটিল হতে শুরু করে। ডক্টর জাহিদুর রহমান তারিক সরকারে যোগ দেওয়ার আগে ছিলেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক কমেন্ট্রেটর। জাহিদ টেক্স নামে তার একটা ইউটিউব চ্যানেল ছিল, যেখানে প্রায় 7 লক্ষ সাবস্ক্রাইবার আছে। সেই চ্যানেলে 2023 থেকে 2026 পর্যন্ত তিনি বারবার বলেছেন, ইন্ডিয়া নেভার ওয়ান্টেড এনি কান্ট্রি ইন দ্য সাবকন্টিনেন্ট টু স্ট্যান্ড অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সোভারিন নেশনস। বলেছেন ইন্ডিয়া আসলে বাংলাদেশে একটা দাস সরকার চেয়েছিল। এমনকি বলেছেন ইন্ডিয়া হলো বাংলাদেশের ভবিষ্যৎ ও গণতন্ত্রের প্রাথমিক শত্রু। ভারতের ইমিগ্রেশন অথরিটিজ তার নাম ওয়াচ লিস্টে রেখেছিল এই বক্তব্যগুলোর কারণে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে। ডক্টর জাহিদ এখন আর ইউটিউব কমেন্টেটর নন, তিনি রাষ্ট্রমন্ত্রীর পদমর্যাদায় সরকারি প্রতিনিধি। তার ভারতে আসার কথা 7 ঘন্টা আগে কিন্তু লিখিতভাবে জানানো হয়েছিল।
হাই কমিশন এবং এমইএ দুজনকেই তারপরেও 2.5 ঘন্টা আটকে রাখা, এটা কি সত্যিই ব্যুরোক্রেটিক ভুল নাকি ইচ্ছাকৃত সংকেত? ভারত সরকারিভাবে বলছে এটা রুটিন ভেরিফিকেশন, বাংলাদেশ বলছে এটা অপমান। ঢাকা ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব করে গভীর হতাশা জানিয়েছে। সত্যতা সম্ভবত এই দুয়ের মাঝখানে কোথাও, কিন্তু কূটনীতিতে সম্ভবত দিয়ে কাজ চলে না। ক্ষতি যা হওয়ার অনেকটাই হয়ে গেছে। এই দুটো ঘটনা আসলে একটা অনেক বড় চিত্রের ছোট অংশ। আসল খেলা চলছে অন্য জায়গায়। এই মুহূর্তে ভারত বাংলাদেশের মধ্যে যে বিষয়টা সবচেয়ে জরুরি সেটার নাম হলো গঙ্গা নদী। 1996 সালে ভারত ও বাংলাদেশ একটা 30 বছরের চুক্তি করেছিল গঙ্গার জল ভাগ করে নেওয়ার জন্য। সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বর 2026-এ, মানে এই বছরের শেষেই। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের কৃষি জমি ইতিমধ্যেই লবণাক্ততায় ক্ষতিগ্রস্ত। ফারাক্কা বাঁধের কারণে শুকনো মৌসুমে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটের মানুষ এর মধ্যে ক্লাইমেট রিফিউজি হতে শুরু করেছেন। জল বিশেষজ্ঞ ডাক্তার আইনুন নিশা সরাসরি বলেছেন, চুক্তি রিনিউ না হলে দক্ষিণ পশ্চিম বাংলাদেশের অবস্থা আরো ভয়াবহ হবে। আর তিস্তার কথা তো আলাদাই। 2011 সালে চুক্তির খসড়া তৈরি হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্তে রাজি হননি। 15 বছর পরেও সেই চুক্তি আলোচনার টেবিলেই আছে, বাস্তবে নেই। এই পরিস্থিতিতে বাংলাদেশ এখন চায়নাকে তিস্তা রিভার মাস্টার প্ল্যানে যুক্ত করার কথা ভাবছে, ভারতের ওপর চাপ তৈরি করতে। অর্থাৎ নদীর জলও এখন জিও পলিটিক্সের হাতিয়ার। দুই দেশের মধ্যে 54টি অভিন্ন নদী আছে, চুক্তি আছে মাত্র দুটোই। বাকি 52টা নিয়ে কোনো কাঠামোই নেই। এটা একটা টাইম বোমা। বাংলাদেশ ভারত থেকে প্রতি বছর $9.7 বিলিয়ন পণ্য আমদানি করে, রপ্তানি করে মাত্র $1.7 বিলিয়ন। তার মানে প্রায় $8 বিলিয়ন ঘাটতি প্রতি বছর। বাংলাদেশের গার্মেন্ট শিল্প, যেটা দেশের সবচেয়ে বড় এক্সচেঞ্জ আর্নার, সেটা ভারতীয় তুলা, সুতো এবং কাঁচামালের উপর নির্ভরশীল। কিন্তু ইউনূস সরকারের আমলে ভারত যখন ল্যান্ড পোর্ট দিয়ে গার্মেন্ট আমদানি বন্ধ করলো, তখন বাংলাদেশের ফ্যাক্টরি মালিকেরা সরাসরি ক্ষতিগ্রস্ত হলেন। এই অসাম্য বাংলাদেশের একটা পুরনো অভিযোগ, আর সেটা কিন্তু মিথ্যেও না। আর সবকিছুর উপরে আছে শেখ হাসিনার প্রশ্ন। অনেকে মনে করেন তিনি এখনো ভারতেই আছেন। বাংলাদেশের আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে, মৃত্যুদণ্ডও দিয়েছে। বাংলাদেশ বারবার তাকে ফেরত চেয়েছে, ভারত কোনো সাড়াই দেয়নি। আর যেটা তারা বলছে না, কিন্তু আনঅফিসিয়ালি যে বোঝা যাচ্ছে তা হলো, হাসিনাকে ফেরত দেওয়া মানে ভারতের পুরনো মিত্রকে বিপদে ফেলা। বাংলাদেশের কাছে এটা সরাসরি অপমান। একজন কনভিক্টেড ক্রিমিনালকে ইন্ডিয়া আশ্রয় দিচ্ছে। এই প্রতিটা বিষয় আলাদাভাবেও জটিল। একসাথে রাখলে এটা শুধু দুটো ঘটনার বিতর্ক না, এটা দুটো দেশের মধ্যে জমে থাকা 1 দশকের অবিশ্বাসের বোঝা। যে প্রশ্নটা সরাসরি করছে না সেটা আমি বলছি। ডক্টর জাহেদ ভারত সম্পর্কে যা বলেছিলেন তার সবটাই কি ভুল? ভারত কি সত্যিই হাসিনার আমলে বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করতো না? বাংলাদেশে ভারতের মিডিয়া কভারেজ কি সবসময় নিরপেক্ষ ছিল? যখন বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর হামলা হয়, সেটা নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে রিপোর্ট করে, সেটা কি সবসময় তথ্যনিষ্ঠ ছিল? ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের বিশ্লেষণে স্পষ্ট বলেছে, বাংলাদেশের বিশাল একটা অংশের মানুষের মধ্যে এই অনুভূতি গভীরভাবে আছে যে ভারত হাসিনার মাধ্যমে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করত। এই অনুভূতি ভুল হোক বা ঠিক, সেটা সেখানে আছে, এবং সেটাকে ইগনোর করলে সম্পর্ক করা যাবে না। এখানেই ভারতের কূটনীতির একটা বড় সমস্যা। তারা এই পারসেপশনকে অ্যাড্রেস করেনি, শুধু বলছে আমরা ভালো প্রতিবেশী, কিন্তু অনুভূতি যুক্তি দিয়ে বদলায় না। তাহলে এই পুরো পরিস্থিতি থেকে আমরা কি বুঝি? 3টে কথা বলবো সরাসরি। প্রথমত, সংকেত যথেষ্ট নয়, পদক্ষেপ লাগবে। দীনেশ ত্রিবেদীর পায়ে হেঁটে সীমান্ত পার করাটা সুন্দর, কিন্তু এটা শুধু একটা জেস্চার, একটা সিম্বল। বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিক করতে হলে ভারতকে কঠিন কাজগুলো করতে হবে। গঙ্গা চুক্তি বছরের মধ্যে নবায়ন করতে হবে। তিস্তার প্রশ্নে পশ্চিমবঙ্গের রাজনীতিকে সামলে কেন্দ্র সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। বাণিজ্যের ভারসাম্য নিয়ে আলোচনা করতে হবে। নইলে প্রতিটা সিম্বলিক জেস্চার একটা সময়ের পর হলো মনে হবে। দ্বিতীয়ত, অতীতের কথাকে বর্তমানের হাতিয়ার বানানো ঠিক না। ডক্টর জাহেদ ইউটিউবে যা বলেছিলেন সেটা তিনি একজন প্রাইভেট কমেন্ট্রেটর হিসেবে বলেছিলেন। তিনি এখন একটা নির্বাচিত সরকারের মন্ত্রী পদমর্যাদার প্রতিনিধি। তার সরকারের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে। সেই পরিস্থিতিতে তাকে ওয়াচ লিস্টে রেখে 2.5 ঘন্টা আটকে রাখা, এটা কৌশলগতভাবেও ভুল। কারণ এতে বাংলাদেশের মানুষের মনে এই বার্তা যায় যে ভারত সম্পর্ক স্বাভাবিক করতে চাইলেও অতীতের ক্ষোভ ভোলেনি। আর এই কূটনীতিতে পারসেপশনই অনেক সময় রিয়েলিটি হয়ে যায়।
তৃতীয়ত, এই সম্পর্কের দুটো দিক আছে। এখানে একটা কথা স্পষ্ট করা দরকার। বাংলাদেশের কিছু মানুষ, বিশেষত জামায়াত ইসলামী এবং চরম ভারত বিরোধী গোষ্ঠী, এই সম্পর্কের প্রতিটা সমস্যাকে বাড়িয়ে দেখায়, বিকৃত করে। তারা দীনেশ ত্রিবেদীর একই আকাশ বক্তব্যকে আধিপত্যবাদ বলেছে। সেটা হাস্যকর। কিন্তু সেই চরমপন্থীদের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে যদি বাংলাদেশের লেজিটিমেট অভিযোগগুলোকেও উড়িয়ে দেওয়া হয়, তাহলে সেটাও কিন্তু বড় একটা ভুল হবে। গঙ্গার জল, তিস্তার চুক্তি, বাণিজ্যের ভারসাম্য, এগুলো বাংলাদেশের মানুষের সত্যিকারের সমস্যা। এগুলো অ্যান্টি ইন্ডিয়া প্রপাগান্ডা না। দুটো দেশের মধ্যে সুসম্পর্ক তখনই সম্ভব যখন উভয় পক্ষ স্বীকার করবে যে সমস্যাগুলো আছে এবং মিলে সমাধান খুঁজবে। সেই সম্পর্কটা সমান মর্যাদার উপর দাঁড়াতে হবে। না হলে যত সুন্দর জেস্চারই হোক, সেটা কিন্তু টেকসই হবে না। আবার ফিরে আসি পেট্রোপোল বেনাপোল সীমান্তে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই সীমান্ত পার হন, ওষুধ কিনতে আসেন, ডাক্তার দেখাতে আসেন, আত্মীয় বিয়েতে যান। তাদের কাছে ভারত বাংলাদেশ সম্পর্কটা শুধু কূটনীতিক বিষয় না, এটা জীবনের প্রশ্ন। এই সম্পর্ক ভালো থাকলে তাদের জীবন ভালো থাকে, খারাপ থাকলে তাদেরও খারাপ থাকে। দীনেশ ত্রিবেদী যখন পায়ে থেকে সেই সীমান্ত পার করলেন, তখন একটা মুহূর্তের জন্য মনে হলো হয়তো দুটো দেশ সত্যি একটু কাছে আসতে চাইছে। কিন্তু সে আসার ঠিক কয়েকদিনের মধ্যে দিল্লির বিমানবন্দরে ডক্টর জাহেদকে 2.5 ঘন্টা আটকে রাখা হলো। এই দুটো ঘটনা পাশাপাশি রাখলে যে ছবি তৈরি হয়, সেটা হলো সম্পর্কের আসল অবস্থার ছবি। ইচ্ছে আছে, কিন্তু বিশ্বাস এখনো তৈরি হয়নি। এই বছর ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হবে। দীনেশ ত্রিবেদী নতুন হাই কমিশনার হিসেবে কাজ শুরু করেছেন। দুই দেশের নেতৃত্ব বলেছেন সম্পর্ক ঠিক করতে চাই, কিন্তু কথা দিয়ে নদীর জল বাড়ে না, কথা দিয়ে বাণিজ্যের ঘাটতিও মেটে না। ভারত বাংলাদেশ সম্পর্কের আসল পরীক্ষা হবে আগামী কয়েক মাসে। সেখানে কি ঘটে সেটার উপর নির্ভর করবে কোটি কোটি সাধারণ মানুষের ভবিষ্যৎ, যারা প্রতিদিন পেট্রোপোল দিয়ে সীমান্ত পার হন। নমস্কার, আজ এইটুকু।